আমাদের দেশের মানুষ আসলে কি চায়, চলচ্চিত্রের কাছে কি চায় আপনার কি মনে হয়? একদমই যদি এক কথায় বলি তাহলে মানুষ আসলে এন্টারটেইন হতে চায়, বিনোদন চায়। সুপ্রিয় সুধী, RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বর্ণমালা, আমাদের অক্ষর, আমাদের মাতৃভাষা রক্তে ধোয়া এক ধারাবাহিক সংগ্রামের ভেতর দিয়ে আমরা অর্জন করেছি আমাদের এই মাতৃভাষার অধিকার, আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্র। কিন্তু এখনও গণতন্ত্রের লক্ষ্যে আমাদের যাত্রা শেষ হয়নি। শুধু দর্শক, আমাদের নাটক, আমাদের চলচ্চিত্র, আমাদের গান, আমাদের কবিতা, আমাদের সব কিছুই আমাদের মাতৃভাষাকে ভালোবেসে নির্মিত। এবং যারা এর সঙ্গে কাজ করেন তারাও আমাদের খুব ভালোবাসার মানুষ, এবং তাদের সঙ্গে কথা বলে আমরা আনন্দ পাই। তাদের জীবনের অনেক নিগূঢ় সত্য কথা আমরা বের করে আনি, যেটা দর্শকদের সবসময় ভালো লাগে। শুধু দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন এরকমই একজন মানুষ, যিনি একাধারে চলচ্চিত্র এবং নাটক নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, অভিনেতা এবং আরও অনেক অভিধায়িতাকে অভিহিত করা যায়, কিন্তু খুব সহজ একজন মানুষ, শরাফ আহমেদ জীবন। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন শরাফ? ভালো আছেন? আমি ভালো আছি, চমৎকার আছে। আপনার লেখাপড়া যে ডিসিপ্লিন, সেটা কোন লাইনে ছিল? স্কুলে পড়া তো আর্টসে পড়ছি, কারণ আমার টেকনোলজির প্রতি আমার একটু ভীতি কাজ করতো শুরু থেকেই, যে আমি আমার জীবনে কোনোদিন একটা বাল্ব খোলা বা লাগানো এটা আমি করেছি কিনা। অঙ্কের দিকে আর জাননি। আমার ওইটা আর হয় নাই। তারপরে কলেজে পড়লাম, তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি কিছুদিন আমি পড়লাম, কিন্তু এর মধ্যেই আসলে আমাকে সরোয়ার ফারুকীর সাথে আমার এক ধরনের ইন্টারাকশান হয়ে গেল। তো এই আর কি যাত্রাটা শুরু। কিন্তু তার আগেও যেটা শুরুটা যদি আমি একটু ছোট্ট করে বলি, তাহলে স্টালিন ভাই, যেটা হয় কি, যে আমি যে এলাকাটায় বড় হয়েছিলাম, আমাদের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, পুরোটা এলাকায় এক ধরনের কালচারাল একটা অ্যাটমসফিয়ার ছিল। তো এখন যদিও অনেক কমে গেছে, মাইগ্রেটেড হওয়া, শহরে হওয়া, বিভিন্ন জায়গায় চলে যাওয়া। এখন বুঝি যে আগের যে কালচারাল যে অ্যাটমসফিয়ারটা ছিল এটা এখন নাই ওইটার কারণে। তো ওই কালচারাল অ্যাটমসফিয়ারটা হয়তো আমাকে আজকেই আপনার সাথে বসে কথা বলা, দর্শকদের সাথে ইন্টারাকশন করা, আমি যেহেতু বিনোদনের মানুষ, আমি আসলে নিজেকে এইভাবেই দাবি করি আমি আসলে এন্টারটেইনার। সো এইটা আসলে ওই বীজটা আসলে বপন হয়েছিল ওইখান থেকেই। আপনার নাটকের ভেতর দিয়ে, চলচ্চিত্রের ভেতর দিয়ে সেই সব ভালো চরিত্রগুলোকে নির্মাণ করে মানুষের সামনে উদাহরণ তৈরি করা খুব দরকার। খুব। আপনি কি মনে করেন আমরা সেরকম করতে পারছি আমাদের নাটকগুলোতে, আমাদের চলচ্চিত্রে সেভাবে কি কাজ হচ্ছে? নাটক, সিনেমা, গান যাই বলেন বা চরিত্রগুলো বলেন, এগুলো তো সমাজের মানুষেরই তো একটা রিফ্লেকশন। আপনার সমাজে যদি অস্থিরতা থাকে, মানুষের মধ্যে যদি অস্থিরতা থাকে, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যদি মানে সিস্টেমটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে আপনি নাটক, সিনেমায় আপনি যতই চেষ্টা করেন, আপনি এটা আসলে ভালো কিছু রিফ্লেকশন আপনি দিতে পারবেন না। মানে আমরা যদি একটু অন্যভাবে যদি বলি, এখন সিনেমায়, বিশেষ করে বাংলাদেশের সিনেমায় আপনি দেখবেন যে ভায়োলেন্সটা ইয়াং জেনারেশন খুব বেশি নিচ্ছে। আমাদের যে রাজনৈতিক কালচার, এই কালচার তো স্টালিন ভাই আসলে ওইভাবেই উঠে আসছে। তো নাটক, সিনেমায় আপনি যেটা বদলানোর দায়িত্ব তো আপনাদের। ব্যক্তিগতভাবে তো খুবই অপটিমিস্টিক মানুষ, আশাবাদী মানুষ। আমাকে আসলে হতাশা, অনেক দুর্দশার মধ্যেও আমাকে আসলে হতাশা গ্রাস করে না। এটা আমার পার্সোনাল জায়গা। একটা জিনিস যেটা হয় কি, যে আপনার হাতে প্রচুর অপরচুনিটি আছে টেকনোলজির, এইটাকে তো অস্বীকার করে বা বাইপাস করে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এইটাকে কম্বাইনলি যদি আমরা যদি যেতে পারি, তাহলে আমাদের কালচারাল জায়গাটা আরেকটু স্ট্রং হবে ডেফিনেটলি। এখন ধরে আমরা টেকনোলজির ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম কাজ করার জন্য আমাদেরকে ইন্ডিয়া যেতে হয়। আমাদের এখানে কি ধনী লোকজন নাই, টাকা পয়সা নাই? অনেক লোকজন আছে, অন্য বিজনেস করছেন, হয়তো ওইখানে মুনাফা বেশি। এই জায়গাটা যদি, এই সেক্টরগুলো যদি ডেভেলপ করে, গভর্নমেন্ট থেকে যতটুকু যেভাবে হচ্ছে, গভর্নমেন্ট তো একটা সিস্টেমেটিক কাঠামো, ওই জায়গায় তো আসলে পুরোপুরি নির্ভরশীল থাকলে আসলে হয় না। এখানে বেসরকারিভাবে হসপিটাল হচ্ছে, বেসরকারিভাবে আপনি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা হচ্ছে। তো এই সেক্টরগুলোতে যদি আরেকটু হয়, তাহলে মনে হয় যে আমাদের আরেকটু ভালো হতো। আমাদের এখানে মেধাবী আছে, আপনি হয়তো একটু খেয়াল করলে আপনি দেখবেন যে গত কয়েক বছর কিন্তু একদমই সিনেমার অবস্থা খুব বাজে ছিল। এখন কিন্তু মানুষ দলে দলে যাচ্ছে, সিনেমা যাচ্ছে, যে ভালো সিনেমা হচ্ছে। তার মানে এটা আসলে খুব
পরিপূরক কাজ কিন্তু এজ এ মেকার আমাকে ভালো সিনেমা বানাইতে হবে, এজ এ প্রডিউসার আপনাকে ভালো সিনেমায় লগ্নি করতে হবে, এবং প্রদর্শকের কাজ হলো যে ঠিকঠাকভাবে জায়গাগুলোতে এটা। এখন আমাদের বড় গ্যাপটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমার দর্শক আছে, সিনেমা আছে, প্রডিউসার আছে, কিন্তু আমার সিনেমা হল নাই। হল নেই। হলগুলো এভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? স্ট্যালিন ভাই, এটা তো আপনিও জানেন, আমিও জানি। আমরা যদি নাকি কোনো ষড়যন্ত্রের ফল? না, একটা ষড়যন্ত্র তো, যে ষড়যন্ত্রটা সংস্কৃতির বিরুদ্ধে, যে ষড়যন্ত্রটা, এটা তো অতীতেও ছিল, থাকবে, ভবিষ্যতেও থাকবে। এটাকে তো আপনি কোনোভাবে যে জাতীয় সঙ্গীত বন্ধ করার জন্যও তো আগ্রাসন হচ্ছে, তো জাতীয় সঙ্গীত কি বন্ধ হয়ে গেছে? এটা তো থাকবে, এটাকে আপনাকে মেনে নিতেই হবে। তো সিনেমা হল বন্ধের জন্য যে শুধুমাত্র যে অন্য কোনো ষড়যন্ত্র, সেটা ষড়যন্ত্র থাকতেই পারে, কিন্তু মূল যে জায়গাটা আমি যতটুকু আমার রিসার্চ যেটা বলে, সেটা হচ্ছে যে আপনি যখন প্রোডাক্ট দিতে পারবেন না, প্রোডাক্ট না দিতে পারলে আপনার সাপ্লাই হবে না, তখন মানুষের ডিমান্ড ধীরে ধীরে কমে যাবে, চেনটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তখন চেনটা তো নষ্ট হয়ে যাবে। আপনার যখন ভালো সিনেমা হয় না, তখন তো আপনাকে আর কেন যাবে? তখন মানুষে অন্যভাবে এসে, টিভিতে হোক, মোবাইলে হোক, এখন ওটিটি আসছে, নানাভাবে সে ডাইভার্ট হয়ে যাচ্ছে। আপনি তো বিজ্ঞাপন তৈরি করেন, বিজ্ঞাপনের মূল জায়গা যে মানে ক্রেতা, যারা ভোক্তা, তাদের সাইকোলজিটা বুঝতে হয়। হ্যাঁ, না হলে বিজ্ঞাপন মার খাবে। একটা আমেরিকার একজন খুব বড় বিজ্ঞাপন নির্মাতা, তিনি সবসময় তার বিজ্ঞাপন হিট করতো। তিনি একটা ভালো বিজ্ঞাপন বানালেন সেবার, তো তিনি বললেন যে এইবার এই বিজ্ঞাপনটি খুব নাম করবে, কিন্তু সেটা করেনি। পরে গবেষক নিয়োগ করা হলো এবং তারা বলল যে উনি নিজেরটাই দেখেছেন, কিন্তু ভোক্তাদেরটা দিকে দেখেন নাই। আপনি ভোক্তাদেরটা দেখেন। আমাদের দেশের মানুষ আসলে কি চায়, চলচ্চিত্রের কাছে কি চায়, আপনার কি মনে হয়? চলচ্চিত্রের একদমই যদি এক কথায় বলি, তাহলে মানুষ আসলে এন্টারটেইন হতে চায়, বিনোদন চায়, একদম প্রথম এবং শেষ কথা যদি হয়। আর যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি, তাহলে আসলে একটা চলচ্চিত্র থেকে সে আসলে অনেক কিছুই চায়। আসলে সে তার জীবনবোধের জায়গাটা আছে আবিষ্কার করতে চায়, নিজের ভিতরে লুকানো কিছু অপ্রাপ্তি থাকে, এটা আবিষ্কার করতে চায়, সে চরিত্রের মাধ্যমে সে একটা জার্নিতে যেতে চায়। সে হয়তো দেখা গেল ওই চলচ্চিত্র দেখতে ওই চিত্রনায়িকার প্রেমেও পড়ে যাচ্ছে, কিংবা একটা হতাশাগ্রস্ত একটা চরিত্র যখন সে তার লাইফস্টাইলে সে যখন এই উত্তরণ করে, তখন সে এই জার্নির মাধ্যমে সেও সেটা উত্তরণ করে, তার ভিতরে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হয়। 70-80 দশকের যে আমরা সিনেমাগুলো দেখতাম, যে জুটিগুলো খুব ফেমাস হতো, সেরকম এখন জুটি ফেমাস হচ্ছে না কেন? মানে এখন যেটা হয়ে গেছে কি, এটা অনেকে হয়তো মাইন্ড করতে পারে, গল্পহীন গল্প হয়ে গেছে। যে আপনি ভালো লিখতে পারেন, তো আমার উচিত আপনার কাছ থেকে ভালো গল্পটা নেওয়া, কিন্তু আমি একটু লিখতে পারি, আমি পরে ডিরেকশন দিব, আমি পরে লগ্নিকারক হবো, এইটা একটা হজবরলত একটা আছেই। আরেকটা হলো ভাই, যে আপনি যেটা বলছেন যে আগের মতো কেন হচ্ছে না, আগের মতো আসলে হবে না। কারণ আপনি এক সময় চিঠিতে আপনি আপনার ভাব প্রকাশ করতেন, চিঠিতে আরেকজনের সাথে কমিউনিকেশন করতেন, এখন আপনি মোবাইলে করেন, তারপরে মোবাইলের পরে আপনি ভিডিও কল করেন, এখন তো আরও অনেক কিছু চলে আসছে। এখন এই সময়ের সাথে তো আপনাকে অন্য জিনিসগুলো আসলে চেঞ্জ করবে। সেটাই কাওয়ার যে গানটা, যে কাওয়া কমলা খাইতে জানেন, এই গানটা কিন্তু আজ থেকে 10 বছর আগে মানুষ নিবে না, এখন নিতে পারে, রাইট? কারণ এখন তাদের মেন্টাল সেটআপটা অন্যরকম, তাই না? প্রযুক্তি, তারপরে প্রতিপার্শ্বের যে সমস্ত অবস্থা, অবশ্যই অন্য দেশের চলচ্চিত্র আমাদের দর্শকদের খুব প্রভাবিত করছে বলে আমি বিশ্বাস করি। আমি একদম আপনার সাথে একমত। অনেকেই হয়তো এটা নিয়ে হয়তো বিরোধিতা করতে পারে, কিন্তু আমি একমত যে আমরা শুধু করছে না, বহুলভাবে করছে। মানে আমাদের একটা তো আছে যে টেকনোলজি আমরা শুধুমাত্র ধার করছি, এটা না, আমাদের চিন্তার জায়গাটা, আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি চলে আসছে, আমি যদি এইটা করি, ওই ছবি থেকে এইভাবে করছি, আমি এটা করলেই আমার ছবি হিট। ভারতীয় চলচ্চিত্র আইটেম সং একটা নতুন যে কনসেপ্ট তৈরি হলো, এখন বাংলাদেশের চলচ্চিত্র কিন্তু তৈরি করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, মানে এটা হচ্ছেও, অলরেডি হচ্ছে। এবং আপনি যখন আপনি হলে চালাতে যাবেন, তারা তো ছবি দেখে না, তারা বলে আইটেম সং কটা আছে। আমাদের এখানে এখনো ওই কনসেপ্ট আছে, নায়ক নায়িকা কনসেপ্ট, অথচ পৃথিবীর সমস্ত জায়গায় কনসেপ্ট হচ্ছে প্রোটাগনিস্ট, চরিত্র, ক্যারেক্টার। আমাদের এখনো নায়ককে, এটা না হলে ছবি চলবে না, আপনার ছবির নায়ককে। আমি বললাম আমার ছবি কোনো নায়ক নায়িকা নাই। হ্যাঁ, তাহলে তো সবাই নায়ক। হ্যাঁ, আমার ছবি, আপনার ছবি ভিলেন কে? আমি আমার ছবিতে কোনো ভিলেন নাই, সবাই নায়ক সবাই নায়িকা, তাহলে তোর ছবি চলবে না। আমি জানি চলবে না, কিন্তু তারপরেও তো চলছে। তার মানে জিনিসটা হয়ে যায় কি, যে আমরা একদিকে যেরকম আমরা বলছি যে না এইটা, হ্যাঁ হয়তো নেগেটিভ নিষিদ্ধ জিনিস, খুব শর্টকাটে পাওয়ার জিনিস, তো এটা মানুষের নিবেই, এটা তো মানুষের চিরাচরিত স্বভাব।
কিন্তু এর মধ্যে আসলে দমে থাকা যাবে না, যে আমি যেটা চিন্তা করি, যেটা যদি মনে করি যেটা সঠিক, এটা সুন্দর, এটা ভালো, তাহলে আমাকে আসলে এটাই করে যেতে হবে। এখন সত্যজিৎ রায় জন্মালে তিনি সেই কাজটি করতেন। সত্যজিৎ রায় জন্মালে হয়তো উল্টাটাও হইতে পারতো, হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে বলতো যে আমি এলেন, আমি বিজ্ঞাপন এজেন্সিতে আছি, আমি এখানে কপিরাইট করতেছি আর ডিরেকশন দিচ্ছি, আমাকে তোরা জ্বালাস না, আমি এইটাই করি। অথবা অথবা হয়তো এরকমও হয়তো করতে পারতেন, উনি যেহেতু খুব প্যাশনেট ছিল যে কোনো বিষয়ে, উনি হচ্ছে টেকনোলজি এআই দিয়ে কী করা যায়, হয়তো এইসব জিনিসও উনি হয়তো করতে পারতেন। তবে আমাদের যে রিসোর্স আছে স্টালিন ভাই, যেটা আমাদের পৃথিবীর সমস্ত মানুষই তো আসলে মেধাবী, পৃথিবীর সমস্ত মানুষই তো কোনো না কোনোভাবে ক্রিয়েটিভ। সো আমরা আসলে নিজেরটা আসলে এক্সপ্লোর এখনও করছি না, আমরা এখনও ধার করা জিনিস নিয়ে আছি। তো আমি নিজেও কিন্তু এইবার এই ছবি করার পরে দেখেন ছবি এক ধরনের হিট হয়েছে, মানুষে দেখছে, প্রশংসা যতটুক পাওয়ার পেলাম, এখনও চলছে, সামনে হয়তো ওটিটিতে আসবে, ওইখানেও একটা বড় গ্রুপ হয়তো দেখবে, কিন্তু মনের ভিতরে না একটা আক্ষেপ থেকে যায়। আক্ষেপটা হলো কীরকম, এটা হলো নিজের সাথে নিজের দ্বন্দ্ব আর কি, এরকম এটা যে তাহলে ও যেটা পারছে আমি তো চাইলে আরেক 2 ধাপ এগুলোই আমি ওর চেয়ে বেটার করতে পারি। আমি চাইলেই আমার ছবিতে একটা আমার কাওয়ার চোরে, আমার যে কাওয়ায় কমলা, এই গানকে আমি চাইলে আমি আইটেম সং বানাতে পারতাম, কিন্তু আমার ছবির সাথে রেলিভেন্ট না। আমি যেটা বলতে চাইছিলাম, আমি যেটা বলতে চাই যে আমার অনেকগুলো কথা আমি এই গানের মাধ্যমে বলবো, কিন্তু আমি যদি খালি একটু চেঞ্জ করে মেন্টালিটি চেঞ্জ করে বলতাম আমি কিভাবে দর্শক আনবো, তাহলে কিন্তু আইটেম। আচ্ছা, এই যে ক্যারেক্টারগুলো আছেন লাবু কমিশনার, বোরহান খান, এরা যে অ্যাক্টিংয়ের চরিত্র, তারা কিন্তু পপুলার হচ্ছে। যদি এই ক্যারেক্টারগুলো না তৈরি আপনি না করেন, আপনার কিরকম ইচ্ছা থাকে যে এদের পপুলার করতে হবে ক্যারেক্টারগুলোকে? এই যে চরিত্রগুলো, এটা আমি অ্যাক্টর হিসাবে যখন অন্য ডিরেক্টরের কাজ করি, এটা আমি যে বুঝতে পেরেছি, বোরহান এবং এই যে লাবু কমিশনার, এটা হচ্ছে আপনার ক্যারেক্টার, আমার ক্যারেক্টার আর ডিরেক্টর। সেটাই বলছি, যখন ডিরেক্টর আপনাকে দিচ্ছে, নাটক করার জন্য সুযোগ দিচ্ছে, আপনি এই ক্যারেক্টারটা করছেন, তখন কি ডিরেক্টর এরকম একটা চিন্তা থাকে যে এই ক্যারেক্টারটা জনপ্রিয় করার জন্যই, নাকি এমনিতে সে জনপ্রিয় হয়ে যায় ক্যারেক্টারটা? ইন্টেনশন তো আগে কাজ করে। আমার মনে হয় যে ডিরেক্টরের ওই ইন্টেনশনটা যদি কাজ করতো, যে আপনি যেটা বললেন, একটা বিজ্ঞাপনের উদাহরণ দিয়ে যেটা বললেন আর কি, যে এটা আসলে ওয়ার্ক করে না। আমার মনে হয় যে কাজের ক্ষেত্রে যদি সততাটা না থাকে, তাহলে মনে হয় যে চরিত্রগুলো এইভাবে এতটা, আমি তো একদমই দেখতেও ছোটখাটো, আমি সুদর্শন কেউ না, তো তাহলে এত মানুষ এত পছন্দ করে কেন? একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সে বিষয়ে কথা বলবো, যে সরকার যে ছবিগুলোতে অনুদান দেয়, সেই অনুদান দেওয়ার ক্রাইটেরিয়া কি সবসময় সঠিক হয়? সেই প্রশ্নের উত্তরটা আপনার কাছ থেকে নেব বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, বিজ্ঞাপন নির্মাতা, নাট্যকার, অভিনেতা, সবই আমাদের জীবন। তার সঙ্গে আমরা আরও কথা বলবো বিরতি থেকে ফিরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর, আবারও জীবনের কাছে যায়। জীবন, এই যে সরকার যে অনুদান দেয় চলচ্চিত্র বানানোর জন্য, অনেকে কাহিনী জমা দিচ্ছে করছে, সেগুলো কিন্তু দলীয়করণ হয়। আমার দলের লোক আছে, তাহলে ওরে দে, যা নিয়ে আসছে ওটাই দিয়ে দে, পয়সা দিয়ে দে, তারপর নাটক বানায়ও না অনেক সময়। বিগত সময়ে যা হলো ভাই, আমার 22-23-এর যে আমার অনুদানের যে ছবিটা, আমি তো জানি না অন্য 22টা না কটা ছবি দিল, আমি তো একটার নামও বলতে পারবো না, তাহলে বাকিগুলো কোথায় গেল? তাহলে এই অনুদান দেওয়ার অর্থ কি? এইটা তো এখানে একটা অনেক বড় ফাঁকি। হ্যাঁ, সেটাই তো হচ্ছে এখন। আমার যেটা হয় কি, যে আমার ছবিতে চক্করে একটা ডায়লগ আছে, পুলিশ কর্মকর্তাকে একজন ঘুষ অফার করছে, তখন পুলিশ কর্তা বলেছে, স্যার আমার এটা লাগবে না, আমি এটা চাই না, আমি এমনিতে আল্লাহর মতো অনেক ভালো আছি। পরে উনি একটা ব্যাখ্যা দেয়, বলে যে স্যার হয়েছে কি, যে আমি যখন পুলিশের চাকরিটা নেই, তখন আমাকে ট্রেনিং দিয়েছে, ট্রেনিংয়ে একটা শপথ বাক্য পাঠ করা হয়। তো এই শপথ বাক্যটা সবাই ভালোভাবে নেয় না, মনে নেয় না, মাথায় নেয় না। আমি গ্রাম থেকে আসা একটা ছেলে, তো আমার না এটা মাথায় ঢুকে গেছে, লাইফ শেষ। তো আমার যেটা হয়েছে কি, যে আমার পেশেন্টটা তো আসলে যখন এই লাইনে কাজ করতে আসছি, যে ছবি বানাবো, মানুষের দেখবে, আমি যদি আর্টিস্ট হইতাম তাহলে আমি ছবি আঁকতাম, মানুষে দেখতো, শিল্পী হলে গান গাইতাম, লেখক হলে লিখতাম, কবি হলে আপনাদের মতো কবিতা লিখতাম। সো আমার যেহেতু ওইটাই পারি বা ওইটাই করতে চাই, তাহলে তো আমার ছবিটা বানাতে হবে, ছবিটার মাধ্যমে আমার কথাগুলো বলতে হবে। ওই যে মাথার মধ্যে ঢুকে গেল, তো এই যে সরকার থেকে যতটুকু আমি টাকা পেলাম, ওইটার মানার জন্য না আর ওই চিন্তাটা কাজ করে নাই। কারণ চাইলে হয়তো আমিও অন্যদের মতো হয়তো পারতাম, ধরেন আমি তো
মানে সরকার থেকে যতটুকু টাকা আসে এটা একটু লম্বা হিস্ট্রি, এই টাকা দিয়ে তো আসলে একটা ঠিকঠাক ছবি হয় না, কিন্তু ছবির জন্য তো আর টাকা দেন, এটা তো একটা কন্ট্রিবিউশন, ওখানে লই থাকে যে আপনি সহপ্রযোজক নিতে পারবেন। সরকারের কি সমস্যা পুরো ছবি অনুদান দিয়ে তৈরি করলে? মূল যে জায়গাটা হলো স্ট্যান্ড ভাই, এটা নিয়ে আসলে আরও লম্বা কথা হওয়া উচিত। মানে কথা হওয়া উচিত কি জানেন, যে এইটা নিয়েই কথা বলা উচিত। যেহেতু আপনি দিচ্ছেন, হাফ দিবেন আর হাফ দিবেন না, এটা হবে না, এটা তো হবে না। হাফ ভালোবাসা তো হয় না, হাফ ভালোবাসা তো হয় না। যে তোমাকেও ভালোবাসলাম, কিন্তু আমার আরেকজন আছে, ওকে আমি রেখে দিলাম, যে তোমার সাথে যখন ঝগড়াঝাটি হবে তখন আমি ওকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করলাম। আমাদের তো মোস্তফা সরোয়ার ফারুকী, যে আপনার সাথে আপনি যার সঙ্গে কাজ করেছেন, ফারুককে আমারও খুব প্রিয়। তো ও এখন তো একটা ভালো ক্ষমতার জায়গায় আছে, তো ওকে আমরা প্রপোজ করতে পারি না কেন যে ও আমাদের এই হাফ টাকা দেওয়া বন্ধ করে হাফ অনুদান না দিয়ে একটা ফুল অনুদান দিই। আমার এটার সাথে ফারুকী সাহেবের সাথে তো মানে উনি উপদেষ্টা হওয়ার পরে আমার যোগাযোগটা একটু কমে গেছে, ব্যক্তিগত যোগাযোগ আছে, কারণ এটা হলো যে নানাভাবে যেহেতু আমাদের এখানে অবশ্য ওই চলচ্চিত্রের বিষয়টা সংস্কৃতির ভিতরে না, ভিতর পরিণত সংস্কৃতি মন্ত্রণালয়, এটা তো এটা আনা উচিত। হ্যাঁ ওইটা, কিন্তু ওনারও আসলে একটা কন্ট্রিবিউশন থাকতে পারে। মূল যে জায়গাটা সেটা হলো যে টাকা দেওয়ার যে সিস্টেমটা ভাই, এই সিস্টেমটা খুবই বাজে সিস্টেম। আমি একটা স্ক্রিপ্ট দিলাম, এই স্ক্রিপ্টটা পড়ে আমার সম্বন্ধে কি কতটুকু জাজমেন্ট করছে আমি জানি না, আমাকে দিয়ে দিল। মানে সব ক্ষেত্রেই তো এটা হয়েছে, আমি হয়তো ছবিটা বানাইছি, হোয়াটএভার, অনেক তো বানায়ও না, এবং এটা নিয়ে মামলা মোকদ্দমা পর্যন্ত হচ্ছে। তো জিনিসটা যদি এটার যদি একটা দায়বদ্ধতা থাকে, একটা জবাবদিহিতার জায়গা থাকে, কিংবা একটা প্রেজেন্টেশন আকারে হয় যে আমার এই কনসেপ্টটা, আমরা যখন বিজ্ঞাপন যেহেতু আমরা বানাই ভাই, আমরা যখন বিজ্ঞাপন আমরা একটা প্রেজেন্টেশন দিতে হয় ক্লায়েন্টকে, আমার এজেন্সিকে আগে আমার ছবিটা দেখায় ফেলতে হয় যে আমি ছবিটা এইভাবে করছি। এরকম যদি থাকে, এবং সেটার বাজেট যদি এরকম হয় যে না, এই ছবিটার জন্য তোমার 10 কোটি টাকা বাজেট হবে, তখন হয়তো মন্ত্রণালয় চেষ্টা করবে যে আমি কি 10টা ছবি বানাবো 1 কোটি টাকা দিয়ে, নাকি আমি একটা ছবি বানাবো। সেটাই সিস্টেমটা। তো আপনাদের সবচেয়ে গৌরবের জায়গা হচ্ছে ময়মনসিংহ গীতিকা। সেখানে আপনি তো আনন্দবাদী লোক, কিন্তু আপনার ময়মনসিংহ গীতিকা কিন্তু দুঃখ দিয়ে ভরা। হ্যাঁ, তো আপনি নিশ্চয়ই ময়মনসিংহ গীতিকা পড়েছেন, পড়ার দরকার। তো এই ময়মনসিংহ গীতিকা এত দুঃখ দিয়ে ভরা কেন? মনে হয় বেদনাই। আপনাদের এলাকার লোকের চরিত্র গঠনের মধ্যে এটা থাকতে পারে যে তারা বেশি দুঃখকে বেশি না, বস উল্টা। আমাদের এলাকার মানুষের মতো এত রসবোধ আমি পৃথিবীর কোথাও পাই নাই। আপনি জাস্ট খালি আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আপনি একজন মানুষকে ক্রস করছেন, সেই মানুষটার মনে হলো যে এলাকার না, আপনাকে ডেকে দাঁড় করিয়ে আপনাকে জিজ্ঞেস করে ভাই কোন এলাকার মানুষ, আপনার তো চিন্তা আমাদের যশোরেও আছে। এবং আপনি আমাদের ময়মনসিংহের ভাষায় আমরা বাড়িতে আইসুন আপনি খাইতেন না, এটা কিরম কথা? মানে আমাদের বাড়িতে আপনি, হ্যাঁ, আপনাকে খেয়ে যেতে হবে। এটা তো এটা আমাদের এলাকা যশোরের লোক এরকম, অনেক এলাকায় এরকম এই কালচারটা নেই, কিন্তু ময়মনসিংহের থেকে আমি প্রাউড যে আমাদের পুরা ময়মনসিংহের মধ্যে এই কালচারটা, আতিথেয়তার কালচারটা আছে, মানুষের ভিতরে রসবোধ আছে। আপনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি, এই নামটা সামহাও তার পছন্দ না, যদি উদাহরণ হিসেবে বলি আমি কি, তো এই নামটা নিয়ে আরো 4-5টা কথা বলে হয়েছে, আর নাম দিয়ে কি মানুষের কোনো কাম হয়, এরকম দিয়ে শুরু করে শেষে এসে বলবে আমার নাম কসিমউদ্দিন, নামটা তার হয়তো পছন্দ না। এরকম রসবোধ সম্পন্ন অনেক মানুষ আছে। তো সেই এলাকা থেকে আপনি এসেছেন সম্ভবত, সেই কারণে আপনার মধ্যে এত রসবোধ। আপনার প্রিয় পরিচালককে? একজনকে আমি আইডল হিসেবে মানি, যদিও এখনো তার মতো করে ছবি বানাতে পারি নাই, কিন্তু ভবিষ্যতে বানাবো, চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের অনেকগুলো গুরুত্ব, তার তো জীবন খুব বেদনার, খুব সংগ্রামের, ভয়ঙ্কর। মানে একটা মানুষ ওই জায়গা থেকে এখানে আসতে পারে, এটা কল্পনা করা যায় না। এটা একটা তার কাহিনী আছে যে ও যখন ইংল্যান্ডে এলো তখন তাকে যে অভ্যর্থনা দিল, মানে সে যখন চলচ্চিত্র পুরস্কার পেল আর তো 20 মিনিট ধরে করতালি ছিল। এই ভিডিওটা ইউটিউবে আছে, ইউটিউবে আছে না, 20 মিনিট ধরে হাততালি দেওয়া হচ্ছে। হি ওয়াজ ক্রাইং। তখন তো বয়স মনে হয় 70 আপ এরকম হয়ে গেছিল। হ্যাঁ, আমরাও কাঁদতাম। হ্যাঁ, যে কোনো শিশুর মানুষ কেঁদে ফেলবে, যেই ভালোবাসা। এইটা একটা অদ্ভুত একটা, এবং উনি মানে নিজের জীবনের জন্য কিছু করে নাই, উনি একটা সারা জীবন সে কিন্তু মানুষকে নিয়ে ভেবেছে, স্টুডিও করে মানুষের জীবনকে চিত্রিত করেছে। এবং এমন মানে এত স্যাটায়ার করা, মানে দেখেন হিটলারকে উনি পছন্দ করতেন না, হিটলারের ফিলোসফি পছন্দ না করার কারণে উনি ওনার পুরা সিনেমায় হিটলারকে মানে রিপ্লিকেট করে উনি তৈরি করলেন। তো এই যে ফিলোসফি, মানে এ হচ্ছে ফিল্ম মেকার। আমরা তো আসলে বলি পরিচালক, নিজেকে দাবি করি, আমরা আসলে কিছুই না। গোল্ড র্যাশ। হ্যাঁ, গোল্ড র্যাশ।
মানে ক্ষুধা কি ভয়ঙ্কর, ক্ষুধা কি ভয়ঙ্কর, তাই না? হ্যাঁ একদম। মানে আমার তো এটা মানে আমার মনে হয় যে ওনার ফিলোসফির সাথে আমি খুব, কোথাও বলা হয় না, আজকে বলছেন দেখে এটা, তো আমি ইমোশনালি খুব কানেক্টেড ওনার সাথে। আমাদের যারা রাজা হয়, আমাদের প্রেসিডেন্ট হয়, তাদের কাছে কোনো দার্শনিক চিন্তা আছে বলে তো আমার মনে হয় না। না, আগের দিনের রাজারা তো আসলে দার্শনিক লোকজন আশেপাশে রাখতো, কিন্তু আমাদের সময় তো রাখে হলো চোরচারটা। তাই আপনি ওই জিনিস আপনি আশা করবেন কিনা? আপনি রাষ্ট্রের কাছ থেকে কিংবা রাজনীতিবিদদের কাছ থেকে আপনি কিছু আশা করেন না। না, উপনিষদেও আমি পড়েছি, সেখানেও কিন্তু রাজারা দার্শনিকদের ডেকে আনতো। আপনি চাণক্যের কথাই চিন্তা করে দেখেন, চাণক্য তো উনিও তো অর্থনীতি, এখন সেই ভারতবর্ষ তো চলে চাণক্য দিয়ে এটা। সো এখন যদি এইটা, আমি কিন্তু কোথাও এইসব বিষয় কিন্তু আমার কোনো ইন্টারভিউতে এইসব আমি বিষয় নিয়ে কথা বলি নাই। আপনার সাথে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম ফেসিং এন্ড আই এম টকিং। আর এর আগে আমি কোথাও বলি না এটা। নাটক করতে গিয়ে, অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েছেন কখনো? বহুবার প্রেমে পড়ছি, চরিত্রের প্রেমে পড়ছি, মানুষের প্রেমে পড়ছি, ধোঁকা খাইছি, হইছি, প্রকাশ করছি, খাইছেন। এইটা তো ইটস এ পার্ট অফ লাইফ, এটা তো আপনাকে না খেলে তো আপনি অভিনেতা হইতে পারবেন। হ্যাঁ, সো কবিতা লিখছেন কোনোদিন? আমি কোনোদিনই কবিতা লিখতে পারি না, বাট আমি কবিতা পড়ি। পড়েন? কার কবিতা পড়েন? আমি তো ভালো লাগে কোন কবি? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ তো আমার প্রিয় কবি, কিন্তু হেলাল হাফিজের সাথে আমার একটা, আপনার এলাকার লোক, আমার নেত্রকোনার লোক, আমার একটা আমি ওনার সাথে কখনোই দেখা হয় নাই, সূক্ষ্ম একটা যোগাযোগ ছিল। গুন্দার সাথেও আমার একটা যোগাযোগ আছে। তো কবিতা আমাকে ভীষণভাবে টানে। মানে আমার প্রিয় কবিতা ধরুন বোধ জীবনানন্দ দাশের, হেলাল হাফিজের কবিতা হলো যে, আর না হলে যত্ন করে ভুলেই যেও, আমি না হয় ভালোবেসেই ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি, কি আসে যায় এক জীবনে কতটাই নষ্ট হবে। এরপরে আমার মনে হয় আর আমাদের কথা বলা কতটা কষ্ট দেবে। সো আমি তো প্রেমের মধ্যেই আছি। এই প্রেম, মানব প্রেম, প্রকৃতির প্রেম, নানা প্রেম, আর সৃষ্টির প্রেম। জীবন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার এই আয়োজনে এসে অনেক হৃদয়ের কথা, সত্য কথা অকপটে বলেছেন। শুধু দর্শকদের জন্য দুটো কথা যদি বলেন। মানুষের জীবনটা খুবই ছোট, একদমই উপদেশ হিসেবে নেবেন না। সো এই ছোট জীবনে দৌড়ায় কোনো লাভ নাই আসলে। ইয়েটসের একটা কবিতা আছে, বাংলা তর্জমাটা হলো এরকম যে, উনি একদিন ট্রেনে করে যাচ্ছেন, ট্রেন অসম্ভব দ্রুত গতিতে যাচ্ছে, তো উনি ট্রেনকে উদ্দেশ্য করে বলছেন, ট্রেন তুমি এত জোরে কেন চালাচ্ছ? তুমি তো জানো না তোমার গন্তব্য আসলে কোথায়, বা তোমার তো সারা জীবন চলতেই হবে, বরং তুমি একটু আস্তে চলো, এই প্রকৃতির সৌন্দর্য আমাকে উপভোগ করতে যাও। সো লাইফ ইজ ভেরি শর্ট, অ্যান্ড এই যেহেতু ছোট, এই জীবনটাকে আসলে উপভোগ করে আসলে নিতে হবে, নানাভাবে আসলে নিতে হবে। অনেক ধন্যবাদ জীবন, আমাদের এই অনুষ্ঠানে এসে দর্শকদের জন্য বললেন যে কথা, সে কথা আমারও কথা, সকলেরই কথা। আপনি অনেকদিন ভালো থাকুন, অভিনয় করুন, নাটক পরিচালনা করুন, বিজ্ঞাপন নির্মাণ করুন, এবং আমাদের সমাজের যে কলুষ আছে, যে গ্লানি বোধ আমাদের মধ্যে তৈরি হয়েছে, রাজনৈতিক যে বৈষম্য তৈরি হয়েছে, সেগুলো দূর করবার জন্য নাটক একটা হাতিয়ার হিসেবে কাজ করুক, চলচ্চিত্র কাজ করুক, সেটা আমরা চাই। সেই কাজটি আপনাদের মতো মানুষেরাই করুক, সেটা আমাদের প্রত্যাশা। আমরা তো সাথে থাকবই। অনেকদিন আপনি ভালো থাকবেন প্রিয় দর্শক। RTV আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আজকে আমরা যার সঙ্গে কথা বললাম, জীবনদায়ী হোক, সে প্রত্যাশা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।